This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি এই মুহূর্তে হটস্পট। আর হটস্পটের শুরুতেই যেদিকে আমাদের নজর রাখতে হবে শামশেরগঞ্জের বেদবোনা। সেখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার 9 দিন কেটে গেছে, আর 9 দিন পর সেখানে গিয়ে পৌঁছলেন বিধায়ক, এবং তাকে দেখেই সেখানকার মানুষজন তারা রীতিমতো তাদের ক্ষোভ উগরে দিলেন, এবং তারা এটাই মূলত অভিযোগ করলেন যে এতদিন পরে কিসের জন্য, এতগুলো দিন পরে এই বিধায়ক কেন সেখানে এসেছে। এই নিয়ে তারা বিধায়ককে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেন এবং বিড়ম্বনার মুখে দ্রুত এলাকা ছাড়েন বিধায়ক। রাজ্য সরকার হোক বা রাজ্যের শাসক দল, এমনকি যারা নিহতের যে পরিবার রয়েছে সেই নিহতের পরিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের কাছ থেকে, অর্থাৎ রাজ্য সরকার বা রাজ্যের যে শাসক দল তাদের থেকে কোনো এক কানাকড়িও নেবে না। বারবার করে তারা প্রশ্ন তোলে এটাই, যখন এই ধরনের ঘটনা ঘটেছে, যখন অত্যাচার হয়েছে, যখন হিংসা হয়েছে, হানাহানি হয়েছে, তখন তারা কোথায় ছিলেন এই প্রশ্ন তুলে তারা বলেছেন কোনো রকম কোনো কানাকড়ি তারা রাজ্য সরকার বা রাজ্যের যে কোনো শাসক দল যে রয়েছে শাসক দলের কারোর থেকেই তারা নেবেন না, এমনটাই জানিয়ে দিয়েছেন তারা সরাসরি। না, আমরা কারোর ক্ষতিপূরণ নেব না। বলে দিয়েছেন ওদেরকে? হ্যাঁ। নেতাদের একদম বলে দিয়েছেন কোনো টাকা পয়সা নেব না, সেটা বলে? না, আমরা টাকা পয়সা নেব না। প্রথমে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য নিতে অস্বীকার করেছিলেন জাফরাবাদে নিহতদের পরিবার। এবার তৃণমূল নেতাদের মুখের ওপরই জানিয়ে দিলেন ক্ষতিপূরণ চাই না। রাজ্যপাল এবং জাতীয় মহিলা কমিশন ঘুরে যাওয়ার পর রবিবার জাফরাবাদে জল মাপতে গিয়েছিল তৃণমূল নেতারা। দলে ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, রাজ্যসভা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম, শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম সহ পঞ্চায়েত নেতারা। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দেন তারা। আমি আমার ছোটবেলা থেকে মনে পড়া থেকে আমি তো আজ পর্যন্ত এই ঘটনা এর পূর্বে দেখিনি। কিছু বুদ্ধিজীবী বা সমাজসেবী রয়েছেন, তাদেরকে আমি বলেছি যে সমস্ত আমাদের ভবিষ্যৎ, যে আমাদের সন্তান, তারা যে আমাদের পরিবারের এবং দেশের ভবিষ্যৎ, তারাকে যেন আমরা সুসন্তান করে তুলতে পারি, তারা যেন এলোমেলো পথে না যায়, তার জন্য আমাদেরকে সাধারণ নাগরিক হিসেবে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটা কাজ করতে হবে। দরকারে পাওয়া যায়নি, এখন সান্ত্বনা দিতে এসেছেন, পাল্টা ক্ষোভ উগরে দিলেন নিহতের দিদি। আজ 9 দিন হয়ে গেল, 9 দিনের পরে এলো। এখন তাদের কাউকে দেখা যায়নি? না। সেটাই গতকাল রাজ্যপাল এসেছিল বলে কি আজকে আসতে হলো ওদেরকে? কি করে বলবো সেটা, এখন রাজ্যপাল এলো বলে এখন সান্ত্বনা দিতে এলো, তার আগে তো এলো না। কাউকে দেখা যায়নি? না, যখন লাশ উঠিয়ে নিয়ে যাবে তখন 4 ঘন্টা পর তখন সব এলো, পুলিশ এলো, সব কাউন্সিল সব এলো, এখন তার আগে তো এলো না। সূত্রের খবর, বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আগ্রহ দেখান সাংসদ বিধায়করা। আর্থিক সাহায্য নিয়েও নাকি কথা হয়, তবে তা মানতে রাজি নন নিহতের পরিবার। কতটা আশ্বস্ত হলেন গ্রামবাসীরা? আমিরুল বলছে টাকা পরে নেবে, আমরা তো বলিনি টাকা নেব। হ্যাঁ, ওটা মিথ্যা কথা, ও সাজানো করে বলছে। ওটা এখানে মিটিং করলো, আমরা বাড়িতে ছিলাম, পরে শুনলাম অন্য লোকের মুখ থেকে। হ্যাঁ, আমরা বলেছি পরে টাকা নেব, তো আমরা টাকা নেব না। জাফরাবাদে জোড়া খুন হওয়া বাড়ি থেকে আশপাশের একাধিক বাড়ি ঘুরে দেখলেন তৃণমূলের সাংসদ এবং বিধায়করা। তারা বিভিন্ন বাড়িতে ঘুরে তাদের পরিবারকে আশ্বস্ত করলেন যে তারা পাশে আছেন। এমনকি যারা বাড়িতে লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, সেই বাড়ির পাশে থেকে কিভাবে তারা সাহায্যে আসবেন সে ব্যাপারেও তারা আশ্বস্ত করে গেলেন। স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি থেকে সরতে রাজি নন গ্রামবাসীরা। আতঙ্ক গেড়ে বসেছে তাঁদের মনে। কি বললেন উনি? দেখলো আমি সমস্যার সমাধান করে দেবো, তাই তো বললো সমস্যা সমাধান করে দেবো। আর কিছু এ করেন টাকা আমাদের ও যা সমাধান করবে করুক। আমাদের স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই এবং আমাদের গ্রামের প্রত্যেক রানীপুর জাফরাবাদ গ্রামের সুরক্ষা অবশ্যই চাই। আমাদের ওই ঘর বাড়ি কিছু আমাদের দিয়েই আমরা শান্ত রেখে যে ফের আবার অ্যাটাক করবে সেরকম আমরা কিছু চাই না। যদি সুরক্ষা দিতে পারলে আমাদেরকে চাই। এসব কথা বলে আখেরে কি শাক দিয়ে মাছ ঢাকারই চেষ্টা করছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা? অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা।
আপনাকে জানিয়ে রাখি, মালদার পার্লালপুরের যে ক্যাম্পে গিয়ে দুর্গতরা তারা আশ্রয় নিয়েছিলেন, সেই ক্যাম্প থেকে একে একে তারা ফিরছেন। বলা ভালো, তারা বলছে, তারা যে অভিযোগটা করছেন যে তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে, তাদেরকে ভুল বুঝিয়ে ফিরিয়ে আনা হচ্ছে, এমনটাই অভিযোগ তারা করছেন। বেদবোনা গ্রামে 8টি পরিবারকে ইতিমধ্যে ফিরিয়ে আনা হয়েছে এবং তারা যে অভিযোগ ক্যামেরার সামনে, TV9 বাংলা ক্যামেরার সামনে বলছেন যে তাদের ঘরে তো আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, এবার তাহলে বিষ খাইয়ে দেওয়া হোক, এই ধরনের অভিযোগ তারা করছেন। এবং তাছাড়া তারা এটাও বলছেন যে পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদেরকে আস্থা দেওয়া হয়েছে যে তাদের ঘর তৈরি করা, ঠিকঠাক করে দেওয়ার সমস্তটাই কাজ চলছে, কিন্তু কোথায় কি, এই সমস্ত বিষয়টাই তারা আমাদের সামনে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং একাধিক অভিযোগ তারা সামনে আনছেন। পার্টিকুলারলি যে বিষয়টার দিকে নজর রাখার, যে তাদেরকে ভুল বুঝিয়ে নাকি জোর করে ফিরিয়ে আনা হচ্ছে, এমনটাই অভিযোগ তারা করছেন। পুলিশের গাড়ি এসে থামলো বেদবোনা গ্রামে এবং সেখান থেকেই যারা ঘরছাড়া হয়েছিলেন তারা এসে পৌঁছলেন, যারা মালদহের বৈষ্ণবনগর ক্যাম্পে চলে গিয়েছিলেন। আমি দেখাবো সেই বাড়ি, যে বাড়িতে সম্পূর্ণ তছনছ করে দেওয়া হয়, বাড়িতে সম্পূর্ণ অনেক কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাণ্ডবের পর রীতিমতো বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং মালদহের বৈষ্ণবনগরে গিয়ে তারা ক্যাম্পে, তারা রিলিফ সেন্টারে ওঠেন এবং প্রায় 9 থেকে 10 জন তারা থাকার পর তারা ফিরে এলেন। হ্যাঁ, মারধর করা হয়েছিল, তাই জন্য আমরা চলে গেছিলাম। বাড়ি কি তখন আপনি বাড়িতে ছিলেন যখন ভাঙচুর হচ্ছিল? হ্যাঁ, বাড়িতেই ছিলাম তখন। আমি আগুন লাগিয়েছে, আগুন লুটপাট করেছে, যা ছিল সব জিনিসপত্র আগে নিয়েছে, ভালো ভালো জিনিসগুলো সবই নিয়েছে, গয়না গাটি সব, টাকা পয়সা যা ছিল। হ্যাঁ, তারপরে আগুন লাগিয়েছে। নিজের জায়গা থেকে উদ্বাস্তু হয়ে তাদেরকে মালদহের বৈষ্ণবনগরের রিলিফ সেন্টারে গিয়ে স্থান নিতে হয়, কারণ এখানে যেভাবে হাঙ্গামা চলেছিল, যেভাবে তাণ্ডবলীলা চলেছিল, তাদের পক্ষে প্রাণে বেঁচে থাকা তাণ্ডবকারীদের মাঝে রীতিমতো দায় হয়ে দাঁড়িয়েছিল, রীতিমতো সংশয় হয়ে দাঁড়িয়েছিল। আর সেই কারণে তারা ফিরলেন বাড়িতে। পুলিশের গাড়ি এসে তাদের পৌঁছে দিল বেদবোনা গ্রামে। বেদবোনা গ্রামে 100টি বাড়ির প্রায় 500 জন একে একে ঘরছাড়া হতে শুরু করেন। নিজেদের জায়গা ছেড়েই উদ্বাস্তু হয়ে যান, থাকতে শুরু করেন মালদহের বৈষ্ণবনগরের ক্যাম্পে। নৌকা করে তারা প্রাণ বাঁচান নিজের পরিবারের সদস্যদের। অবশেষে 9 থেকে 10 দিন পর তারা একে একে বাড়ি ফিরছেন। কিন্তু তারা কি নিজে থেকে বাড়ি ফিরছেন নাকি প্রশাসনের চাপে? আমি যারা বাড়ি ফিরেছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেব। আজকে তো দেখা যাচ্ছে আপনারা সমস্ত মালপত্র নিয়ে রাজ্য প্রশাসন ত্রাণ পাঠিয়েছে, আপনারা কি নিজেদের ইচ্ছে বাড়ি ফিরছেন না ওখান থেকে কোনো চাপ আসছে? আমরা নিজের ইচ্ছায় বাড়ি ফিরে নিয়ে, আমাদের ওখান থেকে বলছে বাড়ি ভালো আছে, ওখানে সব পরিস্থিতি ভালো আছে, বাড়ি যান, ভালো থাকবেন। একটু বিডিও একটু চাপ দিছে, পুলিশ চাপ দিছে, আমরা অত্যাচারে আমরা বাড়ি ফিরেছি। আমরা বলছে বাড়ি আমরা ফিরবো না, আমাদেরকে যদি বাড়ি ফিরতে হয় তো এখানেই আমাদেরকে মেরে ফেলেন। আপনারা ওখানে বলেছেন যে আমাদের সুরক্ষা চাই, নিরাপত্তা চাই, বলেছে আমরা ওখানে বাড়ি ফিরলে আমরা ওখানে সুরক্ষা চাই, পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চাই, তাহলে আমরা বাড়ি ফিরবো। আপনার তো মেয়েরা রয়েছে, এদের নিয়ে কতটা চিন্তিত আপনারা? এদের নিয়ে পুরো চিন্তিত। বাড়ি ফিরলাম তবুও ভয়, এখন কি করে রাত কাটাবো। আপনার কটা মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। টাকা গয়না ছিল সব এলোমেলো করে লুট করে দিয়েছে। সাইকেল ছিল 3টা, 2টো সাইকেল বের করে ওখানে আগুন লাগিয়েছে রাস্তার মধ্যে। এখন কি মানে নিশ্চিন্তে আর থাকতে পারবেন এই গ্রামে? মনে তো হচ্ছে পারবো না, ভয় লাগছে। ভয় লাগছে, একদমই। এই বক্তব্য কিন্তু প্রত্যেক মানুষের মুখে এখন। তারা এসে দেখছে যেরকম অবস্থা ছিল সেরকমই রয়েছে, কিন্তু ভেতর থেকে যাবতীয় গয়না, টাকা পয়সা লুট হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে আতঙ্ক তো গ্রাস করেছে। এই চিন্তা হচ্ছে যে তারা এখানে থাকতে পারবেন কিনা, কারণ বিএসএফের যদি স্থায়ী ক্যাম্প না হয় তাহলে তারা থাকতে পারবেন না। আর যদি বিএসএফ এখানে চলে যায় তাহলে তারা আবারও হামলার শিকার হতে পারেন, এমনই চিন্তায় রয়েছেন এই বেদবোনা গ্রামের বাসিন্দারা। আর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি বেদবোনা থেকে রয়েছেন সায়ন্তর সঙ্গে সরাসরি কথা বলি। সায়ন্ত, তুমি এই বেদবোনা গ্রামের আনাচে কানাচে গেছো, সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে কথা বলেছো, তারা একের পর এক অভিযোগ সামনে আনছেন এবং তারা যে অভিযোগ সামনে আসছেন সেগুলো বিস্ফোরক, যে তাদেরকে নাকি ভুল বুঝিয়ে নিয়ে আসা হচ্ছে। তাদেরকে কে ভুল বোঝাচ্ছে, কেন তারা এই অভিযোগ সামনে আনছেন?
দেখো মূলত যারা তাদের ভুল হচ্ছে মূলত প্রশাসনের বিরুদ্ধেই তাদের অভিযোগ, কারণ মালদহের বৈষ্ণবনগরে তারা যে ক্যাম্পে রয়েছে সেই ক্যাম্প থেকে তারা যেখানে আসবেন এখানে বিএসএফের স্থায়ী ক্যাম্প কোথায়, বিএসএফের স্থায়ী ক্যাম্পের দাবিতে তারা কিন্তু বারবার সোচ্চার হয়েছেন। এমনকি তারা এটাও বলছেন যে বাড়ির লোকজন যারা মালদহের রিলিফ ক্যাম্পে রয়েছি এই বেদবোনা গ্রামে ফিরবো, এখানে সুরক্ষার জায়গা কোথায়, আজকে ক্যাম্প বিএসএফ রয়েছে কালকে চলে যাবে, তখন কি হবে? গোটা বিষয়টি নিয়ে কিন্তু তারা যথেষ্ট ক্ষুব্ধ। তারা কিন্তু প্রশাসন বিডিও পুলিশের বিরুদ্ধে চাপের অভিযোগ করছে। সেই অভিযোগ কিন্তু তারা আজ শুধু নয়, গত কয়েকদিন ধরে মালদহ রিলিফ সেন্টার থেকে যে তাদেরকে ফেরানোর চেষ্টা হচ্ছে বা তাদেরকে জোর করা হচ্ছে বলে তারা অভিযোগ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রথম দাবি করছে এখানে সুরক্ষার ব্যবস্থা করা হোক, তাদের যে বাড়িঘর ভেঙে চুরে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেই বাড়িঘরের ব্যবস্থা করা হোক, তারপর তারা এই গ্রামে ফিরবে। কারণ যেভাবে তাদের ওপর হামলা হয়েছে, এই বেদবোনা গ্রামে কিছু মানুষ রয়ে গিয়েছিলেন, কিছু মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়াচ্ছে যে প্রশাসন এবং সে মালদহ প্রশাসনের বিরুদ্ধেই তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আজকে দেখা গেল পুলিশের গাড়ি এসে তাদেরকে নামালো, কিন্তু নামানোর পরেও তাদের মনে কিন্তু একগুচ্ছ অভিযোগ রয়ে গিয়েছে। এই বেদবোনা গ্রাম যে গ্রামে সবথেকে বেশি হামলার শিকার হয়েছে, প্রায় 130টার মতো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, হয় ভাঙচুর করা হয়েছে। গোটা এলাকা কিন্তু এখনও থমথমে আতঙ্কের মধ্যে রয়েছে। সেখানে মানুষ এসে থাকবেন কি করে, এই প্রশ্নই কিন্তু তারা বারবার করে তুলছেন। মালদহ যখন বৈষ্ণবনগর রিলিফ সেন্টারে আমরা পৌঁছেছিলাম তখন এই অভিযোগ করেছিলেন, যখন এখানে এসে পৌঁছালেন, যখন প্রশাসনের গাড়ি এনে তাদেরকে নামিয়ে দিলেন তখনও কিন্তু একই অভিযোগ করছেন। মূলত এই অভিযোগের কাঠগড়ায় এখনও রয়েছে প্রশাসন, যতক্ষণ না তাদের সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এবং একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে যারাই ওখান থেকে প্রশাসন তো রয়েছে, তার পাশাপাশি আরো একটা বিষয় যে বিষয়টার দিকে নজর রাখতে হচ্ছে তা হচ্ছে বিধায়ক, শামশেরগঞ্জের বিধায়ক যখন তিনি গিয়ে পৌঁছন সেই সব মানুষদের সঙ্গে কথা বলতে, তখন তাকে ঘিরেও তো একটা বিক্ষোভের পরিস্থিতির সৃষ্টি হয়, তাকেও তো গো ব্যাক স্লোগান দেওয়া হয়। একদমই, দেখো জাফরাবাদ এবং বেদবোনা দু জায়গাতেই আজকে এই ছবি দেখা গিয়েছে। জাফরাবাদে যখন আজকে তৃণমূল সাংসদ, তৃণমূল বিধায়ক, রাজ্যসভার তৃণমূল সাংসদ তারা যখন পৌঁছেছিলেন তখন খুন হওয়া যুবকের দিদি একদম মুখের ওপর বলে দেন তারা কোনো ক্ষতিপূরণ নেবেন না, কারণ দীর্ঘদিন তারা কোনো ক্ষতি নিতে আসেননি, তাহলে আজকে কেন এসছেন? বেদবোনা গ্রামে যখন বিধায়ক আসেন আমিরুল ইসলাম তখন তাকে ক্ষোভের মুখে পড়তে হয়, কারণ এই এলাকায় যে অবস্থা তৈরি হয়েছিল তখন বিধায়কের লোকজন বা বিধায়ক কোনো রকম খোঁজখবর করেননি বলেই এলাকার বাসিন্দাদের অভিযোগ। আর এই অভিযোগের থেকেই কোথাও তাদের মনে একটা ক্ষোভের সঞ্চার হয়। যখন বিধায়ক এসে পৌঁছান, বিধায়কের সামনে তারা প্রশ্ন করেন যে এই অবস্থায় হয়ে দাঁড়ালো, পুলিশ কোথায় ছিল? গত 4 ঘন্টা ধরে পুলিশকে ফোন করা হয়েছিল, পুলিশ কেন আসেনি? সেই বিধায়কের লোকজন কোথায় ছিল? প্রশাসন কোথায় ছিল? এই নানান প্রশ্ন কিন্তু তারা কিন্তু ক্ষোভের সঙ্গে উগড়ে দেন বিধায়কের সামনে, এবং বিধায়ক কিন্তু তাদের কাছে কোনো উত্তর দিতে পারেননি এবং বিধায়ক কিছুক্ষণ থেকেই তারা চলে যেতে বাধ্য হন। অর্থাৎ জাফরাবাদ, বেদবোনা প্রত্যেকটি জায়গায় একই ছবি, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ। একদম, তুমি নজর রাখো সায়ন্ত সেদিকে, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদেরকে ব্রিগেডের দিকে একবার নজর রাখতেই হচ্ছে, কারণ বুদ্ধদেব বিহীন একটা ব্রিগেড ছিল, যদিও তার স্মৃতিকে আঁকড়ে ধরি আমরা দেখলাম যে ব্রিগেড ভরে গিয়েছিল লাল সমর্থকদের, যারা বাম সমর্থকরা রয়েছেন তারা গিয়ে উপস্থিত হয়েছিলেন, এবং সেখান থেকে যে স্লোগান উঠলো, যে সুর উঠলো, সেটা মূলত তৃণমূলের খেলা হবে স্লোগান, আপনারা সকলেই শুনেছেন কম বেশি। সেই স্লোগানের পাল্টা ক্রিকেট ফুটবল, এই স্লোগান উঠলো সেই মাঠ থেকে, এবং তার পাশাপাশি তৃণমূল বিজেপি বিরোধিতারও সুর তুললেন যারা সেখানে উপস্থিত ছিলেন, যারা বক্তারা ছিলেন, মোহাম্মদ সেলিম বিশেষত এই বিষয়টা বারবার করে বুঝিয়ে দিতে চাইলেন ব্রিগেডের মঞ্চ থেকে। ওনারা বলছে খেলা হবে, খেলা হবে, খেলা তো আমরাও করব, খেলা আমরাও করব, শেষ দেখে ছাড়বো। আমরা বলেছি ব্যাটও নেব, বলও করব, আর 26-এ আমরাও দেখিয়ে দেব, 26-এ নির্বাচনে আমরাও দেখিয়ে দেব উইকেট আমরা ফেলবো 26-এ, সেই 26-এ উইকেট আমরা ফেলবো। বন্যা টুডুর কাছে শুনেছেন আপনারা, লড়াইয়ের ময়দান থেকে উঠে এসছে। সে কি বলেছে ক্রিকেটের ভাষায়? আমি খুব বেশি ক্রিকেটের ব্যবহার করি না, বলেছে উইকেট ফেলে দেবো 26-এ। আর আপনার শুধু বললে হবে যারা পেছনে আছে, কি উইকেট ফেলবেন তো? আমি একটু ফুটবল বেশি ভালোবাসি। ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়, আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। কি রাজি তো? নেমে খেলবো, যাতে এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে
14 তলা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। আমাদের অপর প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, অর্থাৎ এবার খেলা একতরফা হবে না, এতদিন খেলা হবে স্লোগান, খেলার বক্তব্য বারবার করে আমরা শাসক দলের তরফ থেকে শুনেছিলাম। এবার ব্রিগেডের মঞ্চ থেকে কার্যত ঘোষণা করে দেওয়া হলো ক্রিকেট ফুটবল, মাঠে নেমে খেলার কথা বলেছেন মোহাম্মদ সেলিম। একেবারেই তাই, এবং শুধু তাই নয়, মোহাম্মদ সেলিমকে যখন এই বিষয়ে পরবর্তীতে TV9 বাংলা জানতে চায়, তিনি কিন্তু তখন হকি স্টিক ব্যবহারের কথা আমরা এখনো বলিনি, কোট আনকোট এই শব্দ প্রয়োগ কিন্তু তিনি করেছেন। অর্থাৎ কোথাও গিয়ে হকির স্টিকটা অন্য কোনোভাবে ব্যবহার হয় কিনা তা নিয়ে বিভিন্ন সময় কাটাছেঁড়া চলে। অর্থাৎ কোথাও গিয়ে তুমি যেমনটা বললে যে শাসক দলের তরফ থেকে আর একতরফা খেলা নয়, এবার অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ CPIMও খেলতে চায় এবং তার সুরটাই বোধহয় বেঁধে দিলেন মোহাম্মদ সেলিম। বন্যা টুডুরা এখান থেকেই ব্রিগেডের সমাবেশ থেকে এবং সেখান থেকেই স্পষ্ট করে দেওয়া হলো যে 26-এর লড়াইটা কিভাবে লড়তে হবে। মোহাম্মদ সেলিম 26-এর লড়াইয়ের কথা আজ থেকেই শুরু হলো এটা যেমনভাবে স্পষ্ট করে দিলেন, তার পাশাপাশি এই যে ব্রিগেড থেকে যে বার্তা নিয়ে যাচ্ছেন যে সমস্ত মানুষজন, দলের কর্মী সমর্থকরা, তারা প্রত্যেককে গিয়ে 10 জন করে বোঝান। তার কারণ গত কয়েক বছর ধরে বারংবার যে চর্চা সামনে উঠে এসেছে যে ব্রিগেডের যে কোনো সময় CPIM যখন সমাবেশ করে সেটা DYFI নামে করতে পারে, সংযুক্ত মোর্চার নামে করতে পারে, আজকে আমরা দেখলাম কৃষক সভা, ক্ষেতমজুর, শ্রমিক সংগঠনদের নামে করতে পারে, উপচে পড়া ভিড় হয়, কিন্তু ভোটটা কোথায় যায় এ নিয়ে আমাদেরও যেমন কৌতূহল আছে। আমরা বারংবার সকাল থেকে এই প্রশ্নের উত্তর খুঁজেছি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিমরা বলছেন যে এই রাজ্যের ভোটটা ঠিক করে হয় না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভোটটা কিভাবে করতে হবে। এবং দেখো গত কয়েক বছর ধরেই, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে গত 14 বছর ধরে ভোটটা কিভাবে করতে হবে সেটারই বলা যেতে পারে প্রদীপ্ত, যে সুর বেঁধে দেওয়া হলো আজকের এই ব্রিগেডের মূল মঞ্চ থেকে। কিন্তু তার পাশাপাশি যে কথা তুমি বলছিলে প্রদীপ্ত, যে এবার মাঠে নেমে খেলার আহ্বান দেওয়া হয়েছে, তার পাশাপাশি হকি স্টিক নিয়ে দরকার পড়লে নামতে হবে, এই ধরনের বার্তা দেওয়া হয়েছে। কি বলা হয়েছে শোনাবো আপনাদের। রাজ্য সম্মেলনের 2 মাসের মধ্যে আজকে ব্রিগেড দেখেছো, আরো কয়েক মাস অপেক্ষা করো। এরপর কি ধরনের কর্মসূচি এখানে ঘোষণা করা হয় না, হবে লড়াই হবে। আজকের একটা ব্রিগেড কি আলাদা এই বার্তা তো হলো, সবাই একটু নিচে নেমে খেলবে, আরো তলায় যাবে। যে খেলার কথা আপনিও বলছেন, বন্যা টুডুও বলছেন। না, খেলার কথা বলি, আমি ফুটবলের কথা বলছি। আপনি ফুটবল বলেছেন, উনি ক্রিকেটের কথা বলছেন। এখনো হকি স্টিকের কথা বলা হয়নি। SSC করলে হবে? জানিয়ে রাখি, SSC চাকরিহারারা যারা রয়েছেন তাদেরও পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তারা। তাদের পাশে দাঁড়িয়ে কিভাবে লড়াইটা হবে সেই সুরটাও বেঁধে দেওয়া হয়েছে আজকের ব্রিগেডের থেকে। কি বলা হয়েছে শোনাবো আপনাদের। শিক্ষকের নিয়োগ হয়, সেখানে দুর্নীতির পাহাড়, সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষে দিয়েছে। গত 2 বছর ধরে, 3 বছর ধরে তিনি যে ন্যাকামি করছিলেন আজকে মানুষ বুঝতে পারছে। 26,000 জনের চাকরি গিয়েছে। একের পর এক গুরুত্বপূর্ণ খবর আজকের এই হটস্পটে আপনাদের জন্য তুলে ধরছিলাম। তবে আরো খবর রয়েছে, তবে দেখুন সেটা TV9 বাংলায় হটস্পট আজকের এপিসোড আপাতত এখানেই শেষ করছি।